দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের সাথে এনটিভি স্টুডিও থেকে এবং অনুষ্ঠানের পুরোটা জুড়ে বরাবরের মতো থাকবো আমি এসএইচ সোহাগ আপনাদের সাথে এবং আমাদের সাথে আলোচনা অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত একজন তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান দিলীপ। স্বাগত আপনাকে। ধন্যবাদ সোহাগ ভাই, আপনাকে পাশাপাশি এনটিভির সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কাই 7-এর জুরু নাম্বারে এবং এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। জনাব তোফাজ্জল হোসেন খান দিলীপ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে, যে এই অনুষ্ঠানে আমরা মূলত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে থাকি। আমরা জেনেছি যে আপনি প্রায় বেশ কিছুদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। এই লন্ডনে আসা এবং এই সফরটি, এটা কি আপনার কোনো ব্যক্তিগত সফর নাকি কোনো রাজনৈতিক সফর? ধন্যবাদ। না, আমার নিতান্ত এই সফরটি আমার ছেলে এবং মেয়ে দুজনেই ইউকেতে থাকে। আমার মেয়ের গ্র্যাজুয়েশন সিরিমনি ছিল কনভোকেশনে, আমি গতকালকে 17 তারিখ আচ্ছা এখানে আমি উপস্থিত হয়েছিলাম। এটাকে উদ্দেশ্য করিয়ে আসা। আচ্ছা, আর যেহেতু রাজনীতি করি তারই পরিপ্রেক্ষিতে এখানে আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, তাদের সাথে অনেকের সাথে সৌজন্য সাক্ষাৎ। এটা আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এখানে অবস্থান করছেন, এখানে আছেন, ওনার সাথে তো ব্যস্ত। তো এর মধ্যে মালিক ভাইও দেশে আছেন, এর মধ্যে কৈশোর ভাইয়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক নেতার সাথে কথা হয়েছে। আসলে ওই প্রোগ্রামটা আমার হয়নি। আচ্ছা জি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনার কাছে, আমরা আজকে জুলাইয়ের 18 তারিখ এবং গত বছর এই সময় কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই অবগত রয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক বছর জুলাই আন্দোলনের পরে এবং 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল তাদের পালিয়ে যাওয়ার পর কিংবা তাদের পতনের পরে যে ঐক্য থাকার কথা ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই ঐক্যটা এখন আর আমরা দেখতে পাচ্ছি না। এর কারণগুলো কি হতে পারে? এটা আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আসলে এই জায়গায় আমিও বিব্রত যে বাংলাদেশে এমন একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর বাংলাদেশকে এমনভাবে পরিচালিত করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলেই এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য আমরা মাঠে আন্দোলন করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ তথা তাদের চাওয়া পাওয়াটাকে পূরণ করা, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে মানুষ যাতে তাদের ভোট অধিকার ফিরে পেতে পারে এবং মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে, সেই পরিবেশ আমাদের সকলের কাম্য ছিল। কিন্তু এই 5ই আগস্টের পর হঠাৎ করে আমাদের যারা সহযোগী রাজনীতি দল ছিল তাদের মধ্যে কি নতুন স্বপ্ন উদ্ভব হয়েছে সেটা আমারও বোধগম্য হচ্ছে না। তবে তাদের উচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল দল, যার কোনো তুলনা হয় না এই বাংলাদেশের মাটিতে। হ্যাঁ, সাধারণ মানুষের যথেষ্ট অনুপ্রেরণা থেকে আরম্ভ করে দল আজকে একটি জায়গায় এসে পৌঁছেছে। আর সেই দলের প্রতি বাংলাদেশের 80% লোক এই দলকে ভালোবাসে। আমাদের নেতা, প্রয়াত নেতা শহীদ জিয়াউর রহমান, উনি নিজের হাতে এই দল গড়েছেন। এই দলের যে দেশ নিয়ে যে ভাবনা, দেশ গঠনের যে চিন্তা চেতনা, সেটা অন্যান্য দল এটা সমসাময়িক আমরা মনে করি না। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় উপযোগী দায়িত্ব এবং নেতৃত্ব দিতে পারবে এমনই একটি দল, যেই দলের প্রতি ঈর্ষান্বিত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের নেতা জনাব তারেক রহমানকে কি ধরনের প্রক্রিয়ায় রেখে ওনারা কাজ করেছেন আপনারা সবাই জানেন, দেশবাসী জানে। আমাদের নেতা দীর্ঘদিন যাবৎ দেশেই যাইতে পারেননি।
এবং কত ধরনের উপহাস অট্টহাসির মাধ্যমে ব্যঙ্গচিত্রের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা মানে বাংলাদেশ থেকে উৎখাত করার যে প্রক্রিয়া করেছিল সেটা কিন্তু তারা করতে পারেনি। তো এখন সমসাময়িক অন্যান্য যে সহযোগী দলগুলি আছে, আমার এটাই কাম্য যে তারা সবাই মিলেমিশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার লক্ষ্যে বর্তমান সরকারকে, আমাদের ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করা উচিত আমি মনে করি অবশ্যই। এবং এই সহযোগিতার মাধ্যমে দেশে একটি গণতন্ত্র ফিরে আসুক, সাধারণ মানুষ ভোটের মাধ্যমে। কিন্তু রাজনৈতিক দলগুলোকে সেই অনুযায়ী সহযোগিতা করছে এই সরকার না, এখানে তো এখন প্রত্যেকেরই একটা নিজস্ব ভাবনা তৈরি হয়েছে আমার মনে হচ্ছে। অন্যান্য যে সহযোগী দলগুলি কিন্তু এই আন্দোলন সংগ্রামের সম্মত এই 17 বছর আমরা বিএনপি খুন গুম থেকে আরম্ভ করে প্রত্যেকটি পর্যায়ে বিএনপির অগ্রণী ভূমিকা ছিল। এই 15 বছর 17 বছরে হাজার হাজার নেতা কর্মী খুন গুম এবং মামলার মধ্যে তো কত কষ্ট করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে যাইতে পারেন নাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে অসুস্থ অবস্থায় কি ধরনের নির্যাতন করেছে এটা তো আপনারা সবাই জানেন, দেশবাসী জানে। তো এত কিছুর পর এখন হঠাৎ করে কি হলো, জামাতে ইসলাম বা অন্যান্য দলগুলির যে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে নিষ্পেষিত করার লক্ষ্যে মনে হইতেছে আরেকটা অশুভ শক্তি পিছনে কাজ করতেছে। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু অনেক পূর্বেই বলেছেন যে আমাদের সামনের সময় কিন্তু আপনারা যাই ভাবেন না কেন খুব ভালো সময় যে আসতেছে তা না, আমাদের রাস্তায় সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কিন্তু আবার রাস্তা নামতে হইতে পারে এবং সেটা আলামত তো আমরা এখন দেখতেছি। এবং এটা তো আমাদের কাম্য ছিল না। আমাদের উচিত সবাই সমন্বয়ের সহিত ইউনূস সাহেবকে সহযোগিতা করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হোক সেটা সমন্বয়ে আর যেভাবেই হোক জনগণের ভোটের মাধ্যমে যে সরকার গঠন হবে সেই সরকারের মাধ্যমে দেশের অর্থনীতি এবং মানুষের চাওয়া পাওয়া সকল কিছুর একটি মুক্তি হবে, সেটাই আমাদের প্রত্যাশা এবং এটা জনগণ সেটা চাচ্ছে। কিন্তু এখন যে রাজনীতিবিদ যারা আছেন পাশে ছিলেন যাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা জায়গায় আগলে রেখেছিলেন, তারা এখন মনে হইতেছে যে তারা যেন একটা কিছু হয়ে গেছে, কিন্তু আসলে তা না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমনই একটি দল যেটার তৃণমূল পর্যায়ে, আমরা তৃণমূলের নেতা আমরা জানি, তৃণমূলের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাউন্ড রয়েছে, যে সম্মতি রয়েছে বা দলের প্রতি যে আস্থা রয়েছে সেটাকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের তো সেটাকে নির্মূল করতে পারে নাই। তাইলে এই জামাতে ইসলাম আর অন্যান্য এই কচি খোকার আর কি করবে? কিন্তু আপনি জামাতে ইসলাম বলেন কিংবা এনসিপি বলেন, এই জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে কিন্তু জামাতে ইসলাম তাদেরও একটা ভূমিকা রয়েছে এবং এনসিপি বলেন যে ছাত্ররা তারাও কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে, তারা ফ্রন্ট লাইনে ছিল। তো হ্যাঁ, অবশ্যই বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপির সমকক্ষ অন্য কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই। তো সেক্ষেত্রে বিএনপির কি উচিত হবে কিনা যে জামাত গণতন্ত্রের স্বার্থে জামাত কিংবা এনসিপি কিংবা অন্য দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা কি উচিত হবে কিনা? কি বাংলাদেশ জাতীয়তাবাদী তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে? না না, সেটা তো আমি মনে করি না। অনেক বিএনপির অনেক নেতা কর্মীর বক্তব্যে এই জিনিসটা উঠে আসছে, অনেকে হয়তো যারা বুঝে না যে বিএনপি যদি না চায় তাহলে জামাত 10 দিনও রাজনীতি করতে পারবে না। রাজনীতির সাথে তো যদি ব্যক্তি কেউ যদি গায়ে কথা বলে সেটা কিন্তু আমাদের দল সেটাকে মেনে নেবে না। আর আমাদের তারা তো দলকে রিপ্রেজেন্ট করতেছে, তারা তো দলের একটা পোস্ট বা এটা কিছু কিছু ক্ষেত্রে যারা করতেছে তাদেরকে আবার আমাদের দলের যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমরা যারা তৃণমূল পর্যায়ে যারা লিডিং দিচ্ছি তৃণমূল পর্যায়টাকে বা জাজির অবস্থান থেকে আমরা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছি না। আমরা চাচ্ছি সমঝোতার ভিতরে দেশের মঙ্গলার্থে যা হবে সেই ক্ষেত্রে আমাদের যেন সকলের কর্মটা অগ্রগামী হয়। আর পাশাপাশি
আমরা চাচ্ছি যে সাধারণ মানুষের পাশে গিয়ে তাদেরকে এই যে বিগত 15 বছর আমাদের দেশে একটা অস্থিতিশীল রাজনীতির যে বহমান কর্মকাণ্ড ছিল সেই জায়গা থেকে আমরা উঠে আসতে চাই। আমরা চাই সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। এই যে আজকের মনে করেন আমি আজকে ইউরোপে আসছি, কারণ আমাদের দেশ থেকে যখন এই ধরনের একটি উন্নত কান্ট্রিতে আসি তখন নিজের মনের কাছে অনেক খারাপ লাগে। কারণ আমাদের কমিউনিটির যেমন বাংলাদেশের অনেক ভাইয়েরা এই দেশে আছেন, অনেক ব্যবসা বাণিজ্য কষ্ট সব কিছুই করতেছেন বা দেশের জন্য তারা অনুপ্রাণিত। বাট যখন শুনে যে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে তখন কিন্তু তারা মানে অনেক কষ্ট পায়। কারণ তাদের যে রেমিটেন্স, আমরা তো এটা বলবো যে যারা আজকে বিদেশ আছেন, শুধু লন্ডন কেন, পৃথিবীর বিভিন্ন দেশে মিডল ইস্ট সহ সব জায়গায় তো আমাদের বাঙালি ভাইরা রয়েছেন। তারা যখন আমাদের দেশের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড দেখে তখন কিন্তু তারা অনেক কষ্ট পায়। তো এগুলির অবসান চাই আমরা, কারণ রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন আমাদের দেশের সরকারও করা উচিত এবং তাদের জন্য একটা আলাদা একটা সিস্টেম করার দরকার, যে সিস্টেমে তারা যারা রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশে এয়ারপোর্টে যাওয়ার পরই তারা যেন অনুভব করতে পারে যে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশ সরকার এবং এই দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে সঠিক মূল্যায়ন করছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ কোটি কোটি টাকা তাদের মাধ্যমে আমাদের দেশে যাচ্ছে, যেটার ফলশ্রুতিতে আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থান সেটাকে কিছুটা হলে রেমিটেন্স যোদ্ধারাই ধরে রাখছে। কাজে তাদেরকে সঠিক মূল্যায়ন করা সরকারের এবং আমাদের দেশের যারা দায়িত্বে আছেন এবং যারা এই যে বিদেশিরা কিভাবে আছেন, বিশেষ করে আমাদের এয়ারপোর্টেও তারা অনেক রেমিটেন্স যোদ্ধারা হয়রানির শিকার হয়। এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। সেটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে তাদেরকে আমরা সবসময় এটা ঘৃণার দৃষ্টিতে দেখি। এটা মোটেই সমুচিত নয় এবং উচিত তাদেরকে মানে যথাযথ সম্মান এবং তাদের মূল্যায়নটা আমাদের দেশে যেন তারা গিয়ে পায়। কারণ দীর্ঘদিন পরে তারা যখন দেশে যায় তখন বাংলার মাটিতে তারা একটা আশ্বাস নিয়ে যায়, তারা একটা প্রতিভা ওইখানে ইয়া করতে পারে না, খুলে কাজ করতে পারে না। কাজে এই যে ব্যবস্থা, এটার সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া আমি উচিত মনে করি। এবং যারা প্রবাসী তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত দেশপ্রেমী, তারা দেশকে নিয়ে চিন্তা করে সবসময়, দেশের থেকে দূরে থাকলেও তারা চিন্তা করে। যেহেতু প্রবাসীদের নিয়ে কথা বললেন এবং রেমিটেন্সের কথা বললেন, গতকালকে বিএনপির সাবেক একজন সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া তিনি একটি বক্তব্য দিয়েছেন একটি টেলিভিশনের একটি টক শোতে, যে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তিনি এই জিনিসটাকে তিনি তুচ্ছতা ছিল এবং এটা উচিত হয়নি বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে গতকালকে আমার মেয়ের কনভোকেশন ছিল, তো এই খবরটা আমি দেখি নাই। যাই হোক, হয়তো জেনে নিব। আপনার প্রশ্ন আমি বলবো যে দেশের স্বার্থে বা দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কথা কোনো রাজনৈতিক নেতার বলা ঠিক না। এমন কিছু বলতে হবে যেটার মধ্যে প্রাণ পাওয়া যাবে, যেটার মধ্যে আপনার অর্থ থাকবে, যেটা দেশ গঠনের প্রক্রিয়ায় এটা সহযোগী দিক হিসাবে গণ্য হবে। এই ধরনের কথা বলা উচিত। এমন কথা বলা উচিত নয় প্রেস মিডিয়ার সামনে যেটা জাতি লজ্জিত হবে। আমি শুনি না এই কথাগুলি, তারপরে আপনি যেহেতু বলছেন আমি বলবো যে দেশের মানুষের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কেউ ব্যক্তি যদি তার কোনো বক্তব্য পেশ করে সেটা অনভিপ্রেত, এটাকে মেনে নেওয়া যাবে না। নিশ্চয়ই। এবং আওয়ামী লীগের সময়ও বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি হয়েছে, চাঁদাবাজি করেছে। আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের কথা বলছি, কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিএনপির নামে অভিযোগ আসে যে তারা চাঁদাবাজি করছে এবং জামাতের এবং এনসিপিরও তাদের কিছু তদবিরবাজি, কিছু লবিং এর অভিযোগও পাওয়া যায়। তো এই যে আপনি বললেন যে শহীদের আদর্শের একটি রাজনৈতিক দল বিএনপি, তাদের কর্মীরা যখন এই সব চাঁদাবাজির সাথে যুক্ত হয়, বিষয়টা আপনার কাছে কেমন লাগে? খুব খারাপ লাগে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইতিমধ্যে যারা দলের আদেশ নির্দেশ এবং সাংগঠনিক নির্দেশনাকে অবজ্ঞা করে যারা কাজ করছে তাদেরকে ইতিমধ্যে অনেকেরই কিন্তু বহিষ্কার করা হচ্ছে। কারণ এই মুহূর্তে তো আইনটা তো আর দলের নেতাদের কাছে, ঊর্ধ্বতন নেতা যারা আছে তাদের কাছে তো আর যেটা
আইন, দেশের প্রচলিত আইনটা তো আর হাতে থাকে না, তাই সাংগঠনিক যে বিচার সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে হচ্ছে এবং এই বিষয়ে জিরো টলারেন্সে আছে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা এগুলি টুকটাক করতেছে না সেটা আমি বলবো না, তাদের সাথে সাথে আমাদের কেন্দ্রীয় কমিটি রয়েছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব রয়েছে, ওনার নলেজে আসার সাথে সাথে সেটার জন্য যদি এরকম কোনো কিছু হয় তাইলে এটার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আমি আপনাকে বললি, কাইন্ডলি শুনেন, তো যতটুকু হচ্ছে তার চেয়ে না আরো অনেক বেশি সেটাকে অন্যান্য দলের যে নেতাকর্মীরা এটাকে বাড়ায় বাড়ায় বিভিন্নভাবে ছড়া কবিতা বিভিন্ন টিকটকের মাধ্যমে জাতীয়তাবাদী দলের ইমেজকে নষ্ট করার জন্য এইসব কর্মকাণ্ড শুরু করছে। দেখা যে এগুলি কিন্তু বেশি দিন টিকবে না, একদম এগুলিতে কিন্তু একটা দলকে নিষ্পেষিত করা যাবে না। মিথ্যা দিয়ে কতক্ষণ আপনি একটা সত্যকে ডেকে রাখবেন, সত্য এটা 2 দিন আর পর সেটা কিন্তু বেশি উঠবে। কাজে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে অন্যান্য দলগুলি বিএনপির চাঁদাবাজি বা বিভিন্ন দিক নিয়ে যেভাবে ওনারা ছড়া কবিতা গানের মাধ্যমে এই বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছে, ইভেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের উপরেও কথাবার্তা আনছে, কিন্তু এগুলি সম্পূর্ণ তাদের একটা পরিকল্পিত বিষয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে হেয় করা যায়, কিভাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তাদেরকে তাদের মন থেকে দূরে নেওয়া যায়, এই প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ওনারা কাজ করছেন। কিন্তু এইসব দিয়ে কোনো কিন্তু কাজ হবে না, সময়ের ব্যাপার মাত্র। দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমি গত কিছুদিন আগে আপনাদের মিডিয়ার মধ্যে আমি কথা বলেছি, আমার কথা হলো যে এখানে সবাই আসেন, সবাই মিলেমিশে বর্তমান সরকারকে সহযোগিতা করি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, এবং সংস্কার যেগুলি হওয়ার দরকার অবশ্যই হইতে হবে। আওয়ামী লীগ সরকার যদি অন্যায় করে, যেটা অন্যায় করেছে, যে মন্ত্রী মিনিস্টার যারা বাংলাদেশের অর্থনীতিকে ভুলুণ্ঠিত করেছে, তাদের বিচারে বাংলার মাটিতে হইতে হবে। হওয়ার জন্য এটার প্রক্রিয়ার দরকার, সংস্কারের দরকার, সেগুলি অব্যাহতভাবে চলতে থাকবে। কিন্তু দেখবেন এই না যে এটা বছরের পর বছর এই সরকারের হাতে এই প্রক্রিয়াগুলি, বিচার ব্যবস্থাগুলি শেষ করার জন্য তাদেরকে লং টাইম সময় দিতে হবে। তাইলে এই এত বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সাথে জামাত আছে, আপনার এনসিপিও আবার নতুন করে উদ্যোগ হয়েছে, আর তো তারা কি করবি এই দেশের এই যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে, আপনারা মিডিয়া জগৎ আপনারাও তো দেখতেছেন যে দেশের সার্বিক বিষয়গুলি নিয়ে তারা যে এই যে পুতুল খেলা শুরু করেছে, এই পুতুল খেলার অবসান হওয়া উচিত। আর আমার ব্যক্তিগত অভিমত যে সকল কিছুর অবসান করে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের। এই সরকার যদি এই সুষ্ঠু সুন্দর নির্বাচন না করে তাহলে এই সরকার ডক্টর ইউনূস সাহেবও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমি ছোট মানুষ, ছোট নেতা, ছোট একটি কথা আমি আপনাদের সামনে আমি ব্যক্ত করলাম। যে কিন্তু রাজনৈতিক দলগুলো তো সেই অনুযায়ী তাকে সহযোগিতা করতে হবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ঐক্যমত কমিশন, সেখানে সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। মানে ইচ্ছা থাকলেই উপায় হয়। এখন ইচ্ছা যদি আপনার ভালো না থাকে, আপনারা আমাকে দাওয়াত করেছেন, এখানে আসছি, আপনাদের এনটিভির ইচ্ছা আছে বিদায়ী আজকে আমি এখানে এসে কথা বলতে পারছি। আর আপনার যদি ইচ্ছা না থাকতো বা আমাকে ফ্লোর দেওয়ার সুযোগ না থাকতো, তাহলে মুঠেই আমি এখানে এসে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেতাম। তা প্রত্যেকটা জিনিস এইভাবে ভাবতে হবে যে আজকে প্রেক্ষাপটে যে সরকারকে সুযোগ দেওয়া হচ্ছে না বা তাদের ওইসব কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে, এটা ঠিক না। কারণ সরকারকে বাধা দেবে, সরকারকে তো সুযোগই দেওয়া হলো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন। এর বেশি ওনারা চিন্তা করবেই বা কেন? আর করতে গিয়ে এখন যে এনসিপি বলতে একটা দল, এখন আপনিই বলেন এই যে আমাদের ছাত্র ভাইয়েরা, তারা কি দেশ পরিচালনা করার তাদের কি সেই যোগ্যতা আছে? আপনি আজকে যারা ইউনিভার্সিটিতে পড়ে সেটা জনগণ বুঝবে। আর সেই জন্যই তো গণতন্ত্রের প্রয়োজন। জনগণ যদি এর মধ্যে তো যারা এটার উপযুক্ত তারা আসুক, কিন্তু এখন ছাত্র সমন্বয় টোটাল তাদের হাতে কি দেশের পরিচালনার ভার দেওয়া কি সম্ভব?
আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, আমাদের ইসলামিক দলগুলি বলেন বা অন্যান্য সহযোগী দলগুলি বলেন, তাদের প্রত্যেকের মধ্যেই তো আপনার সিনিয়রিটি এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকিত বাংলাদেশ চলবে। ওইখান থেকে মেধা আপনার সংগ্রহ করেন, মেধার মাধ্যমে এই দেশটাকে একটা সুন্দরভাবে চিন্তা কেউ তো এখন করার সুযোগ পাচ্ছেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেব যে অভিজ্ঞতা এবং যে বয়স, এবং উনি এই হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালির এক বাঙালি আমরা তাকে ধরে নিতে পারি, কারণ তার মা ছিল তিনবারের প্রধানমন্ত্রী, তার বাবা ছিল বাংলার রাষ্ট্রপতি। তাহলে ওই যে পরিবার থেকে যে সন্তান আসলো, এই সন্তানটাকে আপনি কিভাবে আপনি ছোট করে দেখবেন? কারণ তার তো রাজনীতির প্রজ্ঞা থেকে আরম্ভ করে, রাজনীতির অভিজ্ঞতা থেকে আরম্ভ করে, সে তো জন্ম হয়ে তার বাবা কিভাবে এই দেশ পরিচালনা করে, তার মা কিভাবে এই দেশ পরিচালনা করে, সেই অভিজ্ঞতা উনি সঞ্চার করেছেন। এবং এই দীর্ঘ বছর এই একটা উন্নত দেশ লন্ডন অর্থাৎ ইউকে থেকে সারা বিশ্বে বহির্বিশ্বের সাথে উনি সমন্বয় করে পলিটিক সাইডটাকে উনি যেভাবে অভিজ্ঞতার আলোকে উনি নিয়ে আসছেন, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের বিরতিতে যেতে হবে, ছোট একটি বিরতির পর আবার আমরা সেই অভিজ্ঞতা তো অন্য কারোর মধ্যে আমরা দেখি না। নিশ্চয়ই আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। দর্শক দেখছিলেন সময়ের সাথে কথা বলছিলাম মানুষের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত সবাইকে। দেখছিলেন সময়ের সাথে কথা বলছিলাম মানুষের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান দিলীপ, আপনার সাথে কথা বলছিলাম, এবং যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে জনাব তারেক রহমানের রাজনৈতিক অ্যাবিলিটির সম্পর্কে বলছিলেন, তো আপনি যদি পুনরায় আবার শুরু করেন। জি জি, ধন্যবাদ। না, আমি সেই কথাগুলি বলছিলাম যে এখন বাংলাদেশ একটি সুষ্ঠু রাজনীতির ধারায় আনা, এটা আমাদের সকলেরই যেমন কাম্য, তেমনইভাবে তাদেরকে সুযোগ করে দেওয়াটাও আমাদের একটা দায়িত্ব। দেশবাসী তো চাচ্ছে একটা সুষ্ঠু সুন্দর ফেয়ার নির্বাচন। আপনি হয়তো অবগত আছেন যে আজকে 18 বছর যাবৎ যে ছেলেটা 18 বছর হয়তো 3 মাস পরে সে ভোট অধিকার হয়েছে বা বয়স হয়েছে, আজকে 18 বছর যাবৎ যে ছেলেটা ভোট প্রয়োগ থেকে বিরত রয়েছে, তার তো এই দেশে জন্মগ্রহণ করার পরে তার তো একটা কিউরিওসিটি মনের মধ্যে অলরেডি চলে আসছে যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার ভোট হয়েছে, আমি ভোট কখন দিব? এই যে ভোট প্রয়োগের মাধ্যমে নেতা তৈরি করা বা দেশ পরিচালনা করা, এখনো ভোটই দিতে জানে নাই। এখন একটা সুষ্ঠু পরিবেশের প্রয়োজন, আর এই পরিবেশের জন্য এখন যদি অভিজ্ঞতার আলোকে আমাদের এনসিপি আছে, এখন যদি বলা হয় যে তাদেরকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সময় দিতে হবে, এটা কি সম্ভব? না। তাইলে ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 17 বছর যাবৎ যে মাঠে ঘাটে খুন গুম থেকে আরম্ভ করে আমরা যারা মাঠে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সবকিছু নিষ্পেষিত করেছে এই বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এমন কোনো জায়গা নাই, আপনার যে কতটুকু জানেন জানি না, আমি তৃণমূলের খবর থেকে আমি এইটুকু বলতে চাই, এমন কোনো মসজিদ পর্যন্ত নাই যেখানে আওয়ামী লীগ তারা তাদের দলীয় লোক না বসাইছে। মসজিদ মাদ্রাসা থেকে আরম্ভ করে বাংলাদেশের কোনো জায়গা নাই যে এই বিগত সরকারে তাদের লোক বসায়া এই দেশটাকে নিষ্পেষিত করেছে, এই দেশের অর্থনীতিকে বলুন্টিত করেছে। আমরা সবাই এইসব নির্বাচন নিয়ে এখন কালক্ষেপণ করছি, আমরা কি একবার ভাবছি যে আমাদের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, কিন্তু আমাদের দেশটা কোন জায়গায় আছে? কিন্তু আবার অভিযোগ করতেছেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে জায়গাগুলা খালি হয়েছে বিএনপি ওই জায়গাগুলো আবার দখল করতে, শূন্যস্থান পূরণ করতেছে। দখল টকল এগুলি তো আসলে তিল হইলে তাল হইতেছে, আবার কিছু যে হচ্ছে না আর সেগুলির উপরে মনিটরিং হচ্ছে, প্লাস প্রশাসনও আস্তে আস্তে সেগুলির উপরে মনিটরিং করছে, বা আমাদের দলীয় নেতা যারা দায়িত্বে আছেন, যেমন আমি থানা বিএনপি সভাপতি, আমার মনিটরিং তো জেলা পর্যায়ে গিয়ে তো আমি করতে পারবো না, আমি করতেছি আমি আমার থানা ব্যাপী। আমার থানায় অনেক জায়গায় অনেক কিছু শুনছি, আমার থানায় আমি 15 বছর মেয়রের দায়িত্ব ছিলাম, আমি 1 কাপ চাও তো আমাকে কেউ স্বার্থের জন্য খাওয়াইতে পারে নাই। এই পট পরিবর্তনের পর বাংলাদেশ সরকারের একটি পয়সা তো আমার পকেটে আইনে বা 1 কাপ চা খাওয়ায় যে এখান থেকে এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই। কটিয়াদি কিশোরগঞ্জ আপনি খবর লন,
যে এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা বা চাঁদাবাজির সুযোগ দেওয়া হচ্ছে কিনা, সেটা তো আমার দায়িত্ব সেখানে, আমি তো সেটা আমি হইতে দিব না। কারণ প্রত্যেক জায়গায় তো আপনার উদ্দেশ্য ভালো থাকতে হবে। এখন যদি আমার নেতাদেরকে যদি আমি একটা দায়িত্ব থেকে যদি তাদেরকে ওই সুযোগ করে দেই, তাহলে তো তারা করবেই। আমারও যদি টাকার প্রয়োজন থাকে যে তোমরাও এখান থেকে চাঁদাবাজি করো, তোমরাও নেও, আমাকেও কিছু দাও, এই ধরনের মন মানসিকতা যে ধরনের নেতারা থাকবে, এই ধরনের নেতাদেরকে কোট করা উচিত আমাদের দলের। এটা শুধু আমাদের দল না, প্রত্যেক দলেরই। যে জামাতের মধ্যে হচ্ছে না তা তো না, সব জায়গায় হচ্ছে, কিন্তু এখন তো আমাদের জাতীয়তাবাদী দলের গন্ধটা একটু বেশি ছড়ানো হচ্ছে। কারণ দল যেহেতু বড়, লোক বেশি, কাজে এখানে একটু তো হইচই হইতেই পারে। তাই হইলেও সেটা আমাদের দলীয়ভাবে আমরা যেভাবে পারছি সেটাকে আমরা নিয়ন্ত্রণ করেই রাখছি। কিন্তু কেউ কেউ তো অভিযোগ করছে যে না, অভিযোগ সেটা যেটা করতেছে কিছু কিছু জায়গায় হচ্ছে না, সেটা আমি অস্বীকার করব না, হচ্ছে। আবার সেটার উপরে তো আপনার তদারকি হচ্ছে, সেটা শাসন হচ্ছে, আইনের মাধ্যমেই হোক, রাজনৈতিক সংগঠনের নির্দেশনার বলেই হোক, সেটা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় যেখানে অনিয়ম হচ্ছে, যেখানেই শুনছে যে কোনো নেতা চাঁদাবাজি অথবা অন্যায় করছে, সাথে সাথে তাকে দলীয় জায়গা থেকে সহায়তা অন্য আরেকজনকে দিচ্ছে। তো এই যে প্রক্রিয়াগুলি এখন এছাড়া কি করবেন? কারণ আমাদের দেশের যে অর্থনৈতিক বা দেশের সামাজিক অবকাঠামোর যে মূল যে অবস্থান, সেটা তো আওয়ামী লীগ সরকার এই 17 বছরে তো এটারে তছনছ করে দিয়ে গেছে। মানুষের অর্থনৈতিক যে চাহিদা, শুধু তো বাংলাদেশ আওয়ামী লীগ তারা সেটাকে গ্রহণ করেছে, অন্যান্য দলের তারাও তো দেখছে 17 বছর যে আওয়ামী লীগ কি করে, আওয়ামী লীগের নেতারা কি করে, আওয়ামী লীগের যে ছাত্র ভাইরা তারা কি না করছে এই বাংলাদেশে। আওয়ামী লীগ এর একজন নেতা হইলেই মনে করেন সে কোটি কোটি টাকার মালিক। এই যে অবস্থান, এগুলি দেখে তো আমাদের তৃণমূল পর্যায়ে কিছু কিছু নেতারা মনে করে এটা তো একটা সামাজিক, এটা তো একটা সামাজিক একটা রাজনীতিক একটা কালচার। আমরা তো এতদিন আওয়ামী লীগ করছে, আমরা করব না কেন? কিন্তু আমরা যে করতে পারবো না, এটার জন্য তো আমরা আছি, সোচ্চার আছি। করবা তোমরা লিগেল ওয়েতে, লিগেল পয়েন্টে তোমরা কাজ করো, তোমরা টেন্ডারবাজি করার দরকার নাই, টেন্ডার যথারীতি নিয়ম অনুযায়ী হোক, তোমরা নিতে পারলে গিয়া কাজ করো, কাজ করে খাও, অসুবিধা নাই। আমাদের সাংগঠনিকভাবে যে নির্দেশনা এখন আসছে বা আমরা তৃণমূল পর্যায়ে যেগুলি পাচ্ছি, সেগুলি অত্যন্ত কঠিন নির্দেশনা আসছে। আমাদের নেতা জনাব শরীফুল আলম, আমাদের নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, অত্যন্ত গতিশীল এবং দলের জন্য অনুপ্রাণিত লোক। কারণ আমি আজকে এখানে বসে কথা বলছি বিদায় তাকে নিয়ে কথা বলছি না, আমি এলাকাতেও ওনার যে কর্ম, ওনার যে দলের জন্য যে ওনার যে নিবেদিত শ্রম, সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের মাজাহার ভাই আছেন, এরা দুইজন মিলে আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে আছেন। এর মধ্যে আলম ভাই অর্থনৈতিকভাবে তো কিছু সহযোগিতার প্রয়োজন পড়েই থাকে, কিন্তু সেই ক্ষেত্রেও কাউকে কখনোই নিজ পকেটে থেকে উনি প্রয়োজনে সেটাকে মিট করে দেন। কিন্তু কাউকে কোনো জায়গা থেকে চাঁদাবাজি করুক বা চাঁদাবাজি করে দলের কোনো প্রোগ্রাম করুক, সেটা আমাদের শরীফুল আলম সাহেব কখনোই চাই না। আমার ওনার যে নীতিগত এবং রাজনৈতিক যে চর্চা, ওনার যে আমার জেলার সভাপতি হিসাবে আছেন, আমরা ওনাকে নিয়ে গর্ব করি। জি, গত কয়েকদিন আগে ঢাকার মিটফুটে একটি হত্যাকাণ্ড ঘটেছে। যদি এই হত্যাকাণ্ডটি প্রথমে বলা হয়েছিল যে চাঁদা না পেয়ে তারা, যুবদল কর্মীরা চাঁদা না পেয়ে তাকে পাথর মেরে হত্যা করেছে। তো পরে বিষয়টা জানা গেছে যে এটি একটি ব্যবসায়িক কুন্দল ছিল এবং দুইজনই যুবদল কর্মী, দুইজনই জাতীয়তাবাদী যুবদলের কর্মী ছিল। এখন যে বা যুবদলের কর্মী হোক কিংবা যে দলেরই কর্মী হয়ে থাকুক কিংবা যে কারণেই হত্যা করে থাকুক, পাথর মেরে একটি স্বাধীন দেশে এইভাবে হত্যা করা কি ঠিক কিনা? যেভাবে হত্যা হয়েছে সেটা কিছুতেই কাম্য নয় এবং আমরা সেটা চাই না, এমন দেশ আমরা চাই না যে দেশে এইভাবে পাথর চেপে কোনো মানুষকে মারতে হবে। দেশে তো আইন রয়ে গেছে। তবে ঘটনা যতটুকুই হয়েছে, 2-3 দিন পর সেটা আপনার ফেসবুকে আসছে বা মিডিয়া জগতে আসছে, তো তাৎক্ষণিকভাবে সেটা
পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, বা আমাদের তারা তো আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তো ওই জিনিসটা এত দেরিতে কেন, আর দেরিতে হওয়ার পরে এটাকে নিয়ে রাজনৈতিকভাবে এত হইচই কেন? এটার জন্য যা ঘটনা ঘটছে, যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদের জন্য এটা নজিরবিহীন বিচারের ব্যবস্থা এনে তাদের বিচার করা হোক। সেটাকে এই দেশের এমনি অর্থনৈতিক অবস্থা ভালো না, সামাজিক অবস্থা ভালো না, এই অবস্থার ভিতর দিয়ে এই মৃত্যুটা অবশ্যই সেটা হৃদয় বিদারক। এই মৃত্যুটার যা বিচার হওয়ার দরকার এই বিচারই হোক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, এবং যারা এটার অপরাধী সেটা কোন দলের সেটা আমরা বুঝি না, তার বিচার হোক। সেটা আমাদের দল থেকেও সেটা আশা করছি। আমরা ব্যক্তিগতভাবে আমরা সাধারণ মানুষ হিসাবে যেটুকু দেখেছি এই জঘন্য অপরাধের বিচার হোক, সে যেই করে থাকুক। কিন্তু এটা দলের মধ্যে দিয়ে কাদা চোরাচুরি শুরু হয়েছে। আমি বললাম না কিছুক্ষণ আগে আপনাকে যে এই যে ছড়া লিখে আর কবিতা লিখে বিএনপিকে তার ভাবমূর্তি এবং আমার দলের নেতার ভাবমূর্তি নষ্ট করার যে কার্যক্রম, যে অভিপ্রায় প্রকাশ করতেছে অন্যরা, এগুলি বেশি দিন টিকে থাকবে না, এটার অবসান আসবে। এবং তাদের এইগুলি যে একটা উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড সেটা অচিরেই সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে, সময়ের বিষয় মাত্র। জি নিশ্চয়ই। এবং আমরা দেখেছি যে গোপালগঞ্জে গতকাল না গত পরশু এনসিপির সমাবেশে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা হামলা করেছে, এবং আওয়ামী লীগ তাদের সভানেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল, গোপালগঞ্জে তারা এতটা সক্রিয় কিভাবে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিভাবে করতে পারে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা তো ইন্ধন, এটা ইন্ধন ছাড়া কিছুই না। একে তো আছে শেখ হাসিনা, উনি তো এখনো ভারতবর্ষে তো উনি তো চুপ করে বসে থাকেন নাই, উনি তো এইসব ইন্ধনই ছড়াচ্ছেন। ওনার যেমন মানসিকতা, এই 17 বছর এই বাংলার মানুষের উপরে অত্যাচার, অনিয়ম এবং এই দেশের অর্থনীতিকে লুটে পুটে উনি নিয়েছেন, এটার বহিঃপ্রকাশ তো এখন উনি অব্যাহত রেখেছেন। আর অব্যাহত রেখেছেন পাশাপাশি বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা কোথায় আছেন? ওনারা ওই বিষয়টাকে তাৎক্ষণিকভাবে দায়িত্বের সহিত সেটা কেন দেখবেন না? এই ধরনের পরিবেশ আওয়ামী লীগ পা কোথায়? তো এটা নিশ্চয়ই কোনো না কোনো ইন্ধনের মাধ্যমেই হচ্ছে। কাজে এই ধরনের ঘটনা যাতে না হয় সেটার জন্য বর্তমান সরকার যে ওনারা দায়িত্ব নিয়েছেন, পুলিশ বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে আনলো, দেখলেন তো, আমরাও দেখলাম। কিন্তু সেনাবাহিনী যে করছে, কিন্তু পরে কেন? এর আগে থেকেই তো তৎপর থাকার দরকার। এবং এটাই তো এখানেই তো শেষ না, কারণ এরা যে ধরনের কর্মের মধ্যে মত্ত রয়েছেন আরও তো কিছু দেখবেন সামনে, যদি আগে থেকে সেগুলিকে মানে ট্যাকেল না দেওয়া হয়। তো কাজে আমি প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনারা যেহেতু একটা স্বল্প সময়ের জন্য দেশের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব থাকাকালীন সময়ে কোনো পক্ষপাতিত্ব না করে অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হোক। তার মানে এমনটা হয় যে সারা দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও গোপালগঞ্জ এখনো ফ্যাসিস্ট মুক্ত হয়নি, এরকম তো ফ্যাসিস্ট মুক্ত কথাটা এখানে তো শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে তো এটা তো আর আলাদা কোনো সাম্রাজ্য ঘোষণা দিতে পারে না, সেটাকে আমি বলতে পারি না। 6 মাস আগে আমরা এটাও দেখেছি যে 6 মাস আগে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ওইখানে হয়তো আমাদের প্রশাসন থেকে যে নজর, সেই নজরটা আর একটু ভালো রাখলেই এই ধরনের সুযোগ আর অবশ্যই কাজ করা উচিত প্রশাসনের। কারণ প্রশাসন মানে পেশিস সরকারের কোনো কর্মকাণ্ড যদি আবার পুনর্জীবিত হইতে চায়, সেটাকে ওনাদের দেখা উচিত নয়। এবং সেখানে আমাদের দলীয়ভাবেও তো সেটা সহযোগিতা, মানে যারা বিএনপি আওয়ামী লীগকে বিতাড়িত করার লক্ষ্যে যে ভূমিকা রেখেছে বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলি, তাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। ওইখানে যারা নেতা কর্মী রয়েছেন তাদেরও সবসময় সজাগ দৃষ্টি রাখা উচিত, যাতে এই ধরনের অশুভ শক্তি মাথাচাড়া না দিতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিয়োগ। আজকে ওইখানে তারা তো জানে যে গোপালগঞ্জের বিষয়টা বাংলাদেশের যে কোনো জেলা থেকে একটু অন্যরকম, তো ওই জায়গা তো তাদের দায়িত্ব এবং তাদের যে খেয়াল সেটা তো অন্যভাবে একটু রাখা উচিত গুরুত্বের সহিত। সেই গুরুত্ব তাদের মধ্যে আমার মনে হয় কিছুটা চাপা পড়েছে, আর না হয় এত সুযোগ পাই কি করে? এটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। জি, আপনার কি মনে হয় যে অতীতে তো অনেক সরকারই ছিল, দলীয় সরকারও ছিল, জি,
তত্ত্বাবধায়ক সরকারও ছিল। জি 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও আমরা দেখেছি, 2001-এ লতিফুর রহমানের 3 মাসের সরকার আমরা দেখেছি। তো আপনার কি মনে হয় যে এইবারে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই প্রশাসনটাকে আপনাকে অতীতের অন্যান্য সময়ের চেয়ে দুর্বল মনে হচ্ছে? কঠিন প্রশ্ন করলেন, এই জন্যই কারণ আমাদের বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা বরাবরই আত্মীয়করণের মধ্যে চলে যায়। আত্মীয়করণের মধ্যে আমি হয়তো বলতে পারেন যে কেন এই কথাটা বলতেছেন, আপনি দেখেন, হিসাব করে মিলাই দেখেন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ওনারা তো এখন ভালোই আছেন। ওনাদেরকে তো তৎকালীন সময়ে কোনো দলকে প্রতিষ্ঠিত করা অথবা তাদেরকে একটা জায়গায় রাখা বা তাদেরকে সহযোগিতা করা তাদের দায়িত্ব ছিল না। দায়িত্ব ছিল এই দেশে একটা সুষ্ঠু সুন্দর প্রশাসনিক ব্যবস্থাকে অব্যাহত রেখে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মধ্যে থেকে একটা সুন্দর সমাজ ব্যবস্থার গঠনের লক্ষ্যে একটা সুন্দর নির্বাচন দেওয়ার, সেই কাজটিকে ওনারা করেছেন। এবং পরবর্তীতে আপনারা তো দেখলেন বা আমরাও জানি যে ওনারা যে তৎকালীন সময়ে পেশির সরকারের সাথে কতটুকু আতাত করে কাজ করেছিলেন, এটার বহিঃপ্রকাশ তো আমরা পরবর্তীতে আমরা পাইছি। এখন যে বিষয়টা সামনে আসছে যে এনসিপি কে আপনারা দেখতেছেন যে এনসিপি যে ছাত্র ভাইরা তারা যে আন্দোলনে যে যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমরা নিঃসন্দেহে এবং এটার কোনো বিকল্প নেই যে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আজীবন সেটা মনে রাখার মতন। বাংলাদেশ যদি বলা হয় যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে, তাইলে এই শেখ হাসিনার পেশির আমলকে উৎখাতের জন্য তাদের সহযোগিতার যে দিক সেটাকেও এটার সাথে সমন্বয় করতে হবে। আর এই সমন্বয়ের মূল দিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বলবো, কারণ আমরা তো মাঠের কুর খাওয়া জানি, কষ্ট পাওয়া প্রতিটি নেতাকর্মী। আমরা 17টি বছর বাড়িতে ঘুমাইতে পারি নাই, ব্যবসা করতে পারি না। আমার 3টা ব্রিক ফিল ছিল, 3টা ব্রিক ফিল আওয়ামী লীগের সময় বন্ধ হয়ে গেছে। তাইলে আমি অর্থনৈতিকভাবে কেমন আছি বুঝেন, কেমন আছি বুঝেন। এমনইভাবে এমন কোনো নেতা নাই যে তারা খুব ভালো আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তো এই যে অবস্থান, সেই অবস্থানটাকে যে অবস্থায় আমরা এই এত বছর কষ্ট করলাম, এই কষ্টের পরে আমরা একটা নির্বাচনের জন্যই তো এই 17টি বছর কষ্ট করলাম, জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার একটিত্ব, উনি আমাদের যে একমাত্র নেত্রী যিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এই নেত্রীর যে চাওয়া, আমাদের যে চাওয়া, এই চাওয়াটা আজকে এটার মূল্যায়ন কোথায় হচ্ছে? যদি তাই হইতো, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার যে প্রশ্নটা আপনি আমাকে করছেন, সেই প্রশ্নটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এমন কি ওনাদের 1 বছর চলে গেল এখনো নির্বাচনের যে সব কথাবার্তা বলতেছে, আমি নিজেও বুঝি না যে ওনাদের এই ডেটটা ঠিক থাকবে কিনা। এই যে দেওয়া ডেট, এই ডেট কত দূর পর্যন্ত? কারণ জাতির সর্বোচ্চ শৃঙ্গে বসে যদি কোনো ব্যক্তি বা আমাদের সম্মানী ব্যক্তি যদি একটি কথা দেয়, সেই কথাটা তো পাহাড় তুল্য হওয়া উচিত। এই কথাটা যদি কোনো কারণে যদি এদিক সেদিক হয়ে যায়, তো জনগণের আস্থা, ভালোবাসা বা ওনার উপরে মর্যাদা এটা কোথায় থাকবে? ওনার কি নিজের মর্যাদা নিয়ে একবার চিন্তা করা উচিত নয়? হ্যাঁ, যে আমি একটা কথা বলছি, এই কথাটা ঠিক রাখতে হবে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে বিএনপি যে 31 দফা ঘোষণা করেছে, এই 31 দফা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব এবং আগামীতে বিএনপির রাজনৈতিক কৌশল, রাজনৈতিক স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? থ্যাংক ইউ। এই 31 দফা বাস্তবায়নে আমরা স্টিল অব্যাহত কাজ করছি মাঠে। বর্তমানে আমরা যারা তৃণমূল এর যারা দায়িত্বে আছি, আমাদের উপরেই কিন্তু এই দায়িত্বটা বেশি। তো সেই লক্ষ্যে, যেমন আমি এখানে আসার আগেও আমি অনেকগুলি প্রোগ্রাম করেছি এবং হচ্ছে, আমি এখানে আসার পরেও গত 2 দিন আগে একটা মিছিল হয়েছে 5-7 হাজার লোকের সমন্বয়ে। আমি বলেছি যে তোমরা এটার প্রতিবাদ আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনার পরিপ্রেক্ষিতে। তা এখন এই যে 31 দফা আমাদের নেতা আমাদের উপরে রুল জারি করেছেন যে এটাকে বাংলাদেশের অবকাঠামোকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে উনি যে 31 দফা অবকাঠামো প্রণয়ন করতে চাচ্ছেন, সে বিষয়ে আমরা
তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি মানুষ, দল মত নির্বিশেষে আমরা চেষ্টা করছি সেটাকে যেন মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি এবং সবার কাছে এটা আমরা নিয়ে যাচ্ছি। এবং এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আশাবাদী। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যদি সামনে জনগণ তাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ সেই যে 31 দফা সেটা বাংলাদেশে বাস্তবায়িত হবে এবং আমরা যারা তৃণমূলের নেতারা আছি বা যারা দায়িত্বে আছি আমরা ইনশাল্লাহ সেটা বাস্তবায়নের লক্ষ্যে জীবন মরণ আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। আর পাশাপাশি দেখেন আমাদের একটা জায়গায় সমস্যা আমি এটা বলতে চাই আজকের এই প্রেক্ষাপটে এনটিভিতে এসে, তো সেটা হলো যে দেখেন আমাদের যারা তৃণমূল পর্যায়ে বা যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী তাদের আসলে মূল্যবোধ, তাদের কর্মের যে মূল্যায়ন সেটা আমরা বরাবরই একটু উপেক্ষিত। এই জন্য উপেক্ষিত যে ঢাকা থেকে মনে করেন আজকে লন্ডনে যদি একজন বড় নেতা আসে, বড় কেন্দ্রীয় নেতা আসে, তখন কিন্তু তার আর কোনো নাই, প্রোটোকল থাকবে না, আমাদের নেতার সাথে দেখা করার সুযোগ থাকবে। কিন্তু আমরা যে তৃণমূলের নেতা আমরা যখন আসি তখন আমরা তো নেতার সাথে দেখা করার জন্য টেবিলই খুঁজে পাই না। এই যে প্রক্রিয়াগুলি তৃণমূলকে আমাদের অবশ্যই, শুধু আমি বলতে কোনো কথা না, আমি না আমার বয়স হয়েছে আমি না হারাই গেলাম, কিন্তু তৃণমূলকে মূল্যায়ন করে যে দলই ক্ষমতা যাক প্রত্যেক দলেরই তৃণমূলকে মূল্যায়ন করতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি আমার ব্যক্তিগত আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এনটিভি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আপনাদের স্টুডিওতে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন সময়ের সাথে কথা বলছিলাম মানুষের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।